সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলার 11 মাস চলছে। টানা এই লড়াইয়ের প্রভাব তীব্রভাবে পড়তে শুরু করেছে ইসরায়েলের অর্থনীতির ওপর। সাম্প্রতিক বছরগুলোতে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েনি দেশটির অর্থনীতি। ধনী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECD-ভুক্ত দেশগুলোর মধ্যে এই ইহুদি রাষ্ট্রটি অর্থনীতি সবচেয়ে মন্থর গতিতে এগিয়েছে গত 11 মাসে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। গত 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন বাহিনী ইসরায়েলে হামলা চালানোর কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েলের জিডিপি কমেছে 4.1%। সেই ধারা 2024-এও অব্যাহত রয়েছে। প্রথম 2 কোয়ার্টারে এই পতনের হার ছিল যথাক্রমে 1.1 এবং 1.4। ইসরায়েল সরকার যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই পদ্ধতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। চলমান অর্থনৈতিক স্থবিরতা সেই অসন্তোষকেই আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই গত 1 সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট পালন করা হয়। যদিও গত 11 মাসেরই ইসরায়েলি হামলায় গাজার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুরু থেকে বোঝা গেলেও তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে এখন। সবই কমেছে: অর্থনীতির সূচক, ব্যবসায় বিনিয়োগ এবং ক্রেতাদের আস্থা। এই যুদ্ধ শুরুর আগে দ্রুত বর্ধমান অর্থনীতির একটি দেশ ছিল ইসরায়েল, আর এই অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল প্রযুক্তি খাত। 2021 সালে দেশটির মাথাপিছু বার্ষিক জিডিপি বৃদ্ধির হার ছিল 6.8%, যা 2022 সালে গিয়ে দাঁড়ায় 4.8%। পশ্চিমা যে কোনো দেশের চেয়ে এই হার বেশ বেশি। তবে তারপর থেকে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে নাটকীয়ভাবে। 2024 সালের জুলাই মাসে ব্যাংক অফ ইসরায়েল এই বছরের জন্য তাদের প্রবৃদ্ধিও পূর্বাভাস পুনর্বিবেচনা করে 1.5% বলে জানায়। এর আগে এই পূর্বাভাসের হার ছিল 2.8%। পরে তা সংশোধন করে কমিয়ে ফেলা হয়। গাজা সংঘাতের সমাপ্তি টানার কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না, বরং সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের আশঙ্কা বাড়ছে। ব্যাংক অফ ইসরায়েলের হিসাবে 2025 সাল নাগাদ এই যুদ্ধের খরচ বেড়ে দাঁড়াবে $67 বিলিয়ন। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ হিসেবে $14.5 বিলিয়ন পাচ্ছে ইসরায়েল, তবে তাতেও যুদ্ধের বিপুল ব্যয় মেটানো সম্ভব হবে না ইসরায়েলের পক্ষে। কাজেই সম্পদ কিভাবে, কোথায়, কতটা খরচ করা হবে তা নিয়ে গুরুতর সংকটের মধ্যে পড়বে ইসরায়েল। তাদের খরচের খাতে কাটছাট করতে হবে অথবা ঋণ নিতে হবে, এবং আরও ঋণ নেওয়ার অর্থ হচ্ছে সুদসহ তা পরিশোধের বোঝা মাথায় নিয়ে এবং ভবিষ্যৎ সেবা খাতকে আরও খরচে করে তোলা। ইসরায়েলের এই অর্থনৈতিক বিপর্যয় ঋণদাতা সংস্থাগুলোর কাছে তাদের অবস্থানকে অনেকটাই নষ্ট করেছে। গত বছরও তাদের ক্রেডিট স্কোর ছিল A+। অগাস্টে তা A-তে নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের অতিমাত্রায় সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়ার ঘটনাকে। তাদের জিডিপি ঘাটতির পরিমাণও বাড়ছে। 2023 সালে এই ঘাটতির হার ছিল 4.1, এখন যা 7.8-এ এসে দাঁড়িয়েছে। এই অর্থনৈতিক সংকট ইসরায়েলের যুদ্ধের উচ্চাকাঙ্ক্ষাকেও ব্যর্থ করে দিতে পারে, কারণ গাজায় হামাসকে ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। আর এই যুদ্ধ চালিয়ে যেতে হলে তাদের সেনাবাহিনীকে গাজায় চষে বেড়াতে হবে। প্রয়োজন হবে উন্নত প্রযুক্তির অস্ত্র এবং অব্যাহত লজিস্টিক্যাল সাপোর্ট। এইসবের আর্থিক মূল্য কোনোভাবেই কম নয়। ক্রমেই দুর্বল হয়ে আসা ইসরায়েলের পক্ষে এই খরচ সামাল দেয়া সহজ হবে না। ইসরায়েলের সামরিক ব্যয় বরাবরই মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়ে বেশি। তবে অর্থনীতির এসব জটিল নির্দেশক ছাড়াও যুদ্ধের আরও কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আছে। যেমন ইমারত নির্মাণ খাতে ধীর গতি দেখা দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রথম 2 মাসের মধ্যেই কাজ কমে গেছে 1/3। কৃষিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক এলাকাতেই উৎপাদন 1/4 নেমে এসেছে। যুদ্ধ শুরুর পর প্রায় 3,60,000 রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়। এদের অনেকেই অবশ্য এরই মধ্যে বাড়ি ফিরেছে।
এখনও 1,20,000 ইসরায়েলি তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছে। 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরের প্রায় 1.5 লাখ ফিলিস্তিনিকে ইসরায়েলে গিয়ে কাজ করার পারমিট দেওয়া হচ্ছে না। ইসরায়েলি সরকার এই কাজগুলো করার জন্য ভারত ও শ্রীলঙ্কা থেকে শ্রমিক ভাড়া করে নিয়ে এসেছে। এরপরও বহু পদ এখনই খালি। উপযুক্ত দক্ষ জনবল পাওয়া যায়নি। এক পরিসংখ্যান থেকে দেখা গেছে 2024 সালে প্রায় 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। এর কারণ কর্মীর অভাব, সরবরাহে ঘাটতি এবং আস্থার অভাব। বহু কোম্পানি নতুন নতুন কোনো প্রকল্প হাতে নিচ্ছে না। ইসরায়েলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি পর্যটন নয়, তবে গুরুত্বপূর্ণ। এই খাতে যুদ্ধ শুরুর পর থেকেই তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে। পর্যটকরা ইসরায়েলে যেতে আগ্রহী হচ্ছে না, ফলে দেশটি প্রতি 10টি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। এই যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার চেয়েও নেতিবাচক প্রভাব পড়েছে ফিলিস্তিনের অর্থনীতির উপর। তাদের অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরতে বহু বছর লেগে যাবে। পশ্চিম তীরে বসবাসকারী বহু ফিলিস্তিনি ইসরায়েলে তাদের চাকরি হারিয়েছে। ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েল যে কর আদায় করে সেটাও তারা আর ফিলিস্তিন কর্তৃপক্ষকে দিচ্ছে না, যে কারণে নগদ অর্থের ঘাটতি দেখা দিয়েছে পশ্চিম তীরে। গাজাতে স্বাভাবিক বাণিজ্যও এখন বন্ধ, অর্থাৎ এই অঞ্চলের বেশিরভাগ ফিলিস্তিনি এখন ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। যোগাযোগের গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়েছে। যুদ্ধ এই দুই দেশের মধ্যে হচ্ছে বলে কেউ যদি ধরে নেন সব ক্ষয়ক্ষতি এই দুটো অঞ্চলই হচ্ছে, তাহলে ভুল করবেন। গত এপ্রিলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায় তাদের ধারণা মধ্যপ্রাচ্যের প্রবৃদ্ধি 2024 সালে অনেকটাই কম হবে। 2.6% বেশি প্রবৃদ্ধির সম্ভাবনা নেই। এর কারণ হিসেবে তারা জানায় গাজা যুদ্ধ তীব্র অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। আশঙ্কা রয়েছে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এর আগে এর চেয়ে কম মাত্রার যুদ্ধের কারণেও গাজা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির শিকার হয়। 2008 সালে গাজায় বোমা ফেলে ইসরায়েল। ওই সময় তেলের দাম 8% বেড়ে যায়, যা বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দেয়। গাজায় ইসরায়েলি হামলার 1 বছর হতে চলল প্রায়। এই যুদ্ধের অর্থনৈতিক মূল আকাশ ছুঁতে চলেছে। একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তাহলে শুধু ইসরায়েল এবং ফিলিস্তিনি নয়, পুরো অঞ্চলই বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।